আজ পাঠ করে শোনাব মহাশ্বেতা দেবীর লেখা ছোট গল্প ভাত। সকাল থেকে সন্ন্যাসীচরণ ভাত খাবে বলে তৈরি। হাইড্যান্টের জলে স্নান করেছে, উলঙ্গ হয়ে পার্কের রেলিংয়ে কাপড়টা শুকিয়েছে। তারপর এসে রায়দের গাড়ি বারান্দায় বসে আছে। রোজ যে বাড়িতে ভিক্ষে চেয়েও মেলে না, আজ সে বাড়িতে পাত পেড়ে খাবার নেমন্তন্ন। সন্ন্যাসীচরণ এই পার্কেই ঘুমায়। ঠিকেজি তা জানত। কাল ঠিকেজি কাক ভরে এসে ওকে বলল, কাল বাবুদের বাড়ি ঠিক দুপুরে ভাত খাবি। আমাকে বলতেছ? হ্যাঁ রে, তোরেই ডাকতে বলল। ভাত খাবো? হ্যাঁ, কি যেন পুজো করতেছে কর্তামা। ঠিক দুপুরে ক্যাঙালিদের ভাত দিতে হয়, তা সকাল সকাল যাস, টাইমে খেতে হবে। ভিক্ষে বেরোবো নি? না, একটা টাকা ক্যাঙালি বিদেও পাবি। ভাত হেতাকে এনে খেতে দেবে? কেন, ওই নুলিকে দিবি? ও ভাত খায় না, আমিও খাই না কদিন, তাই। না বাপু, বসে খেতে হবে। না পারিস তো বল, ভিক মাঙ্গাতে ফুটপাথর ভরে আছে, লোক খুঁজিগা। না না, আমিই যাব। সকাল থেকে সন্ন্যাসী গাড়ি বারান্দার ছায়ায় বসে আছে। বাড়িতে কি পুজো কে জানে, তবে আজ ওর খুব মান। ড্রাইভার, ঝি, চাকর, রাঁধুনি সবাই ওকে দেখে দেখে যাচ্ছে। দারোয়ানটা ওর দিকে চেয়ে বসে আছে, যেন পাহারা দিচ্ছে। চাকরটা আবার একবার এসে ওকে একটা বিড়িও খাইয়ে গেল। সন্ন্যাসীর চোখে ছানি, নইলে ও বুঝতো সবাই ওর দিকে যখন চাইছে, চোখে কৌতূহল, আতঙ্ক, করুণা। ঝি একবার এসে পান খাইয়ে গেল, বিড়বিড় করে বলল, ই কি মহাপাতক গো। সন্ন্যাসী শুনতে পেল না। ও হেলান দিয়ে বসে ভাতের স্বপ্ন দেখছে। ভাত, গরম ভাত, ওর কাছে স্বপ্ন বই কি। সেই কবে থেকে কলকাতার কাঙালি, ভাত ওর কাছে স্বপ্নের অতীত স্বপ্ন। এখন ওর দেহ গলিত, নিঃশ্বাসে দুর্গন্ধ, সর্বাঙ্গে ব্যথা বিষ। এই পার্ক থেকে হাজরার মোড় অবধি অলিগলি ঘুরতেই ওর শরীর এলে যায়। রোজ 4 আনা বাট্টা দিতে পারে না বলেই মগনদাস ওকে দল থেকে বের করে দিয়েছিল। দলের ভিখিরি সকালে 4 রুটি পায়, সন্ধে ডাল রুটি। চাল, কাপড় আর 4 আনা মাগনদাস নেয়। সন্ন্যাসী যখন থেকে আর পারল না, তখনই মাগনদাস ওকে বের করে দিল। সেই জন্যেই তো মাগনদাসের দখলি ফুটপাত ছেড়ে পার্কের গাছতলায় নির্বাসন। মাগনদাস বলেছিল, রাস্তায় গড়িয়ে গড়িয়ে ভিক মাং, তাতেও পয়সা। সন্ন্যাসী বলেছিল, পারবুনি, ডর লাগে। কেন? যারা হাঁটতে চলতে দেখেছে, তারা পথে গড়ালে মুখ চিনে যদি মারে, সেই লালনকে যেমন মেরেছিল। তবে ভাগ, চট, টিনের কৌটো সব সুখনকে জিম্মা করে দিয়ে যা, কোনোটা তোর নয়। সব দিয়ে দেব? মাগনদাস কাঞ্চুলকে বলেছিল, সব। বেশি কথা বললে পরনের কানিও খুলে নিব। ছপ্পনকে কাপড় কেড়ে নিয়ে কাগজ পরিয়ে বের করে দিয়েছিলাম, মনে নাই? 3 চট তোরে দিব কেন? আমি যেমন তোর মহাজন, আমার মহাজন নাই? মাসে মাসে হিসাব দিতে হয় না? যা, ভাগ এখান থেকে। ভয়ে কেঁপে পালিয়ে এসেছিল সন্ন্যাসীচরণ। মাগনদাস তার মহাজন। মাগনদাসের ওপর আর এক মহাজন আছে, তার উপরে বুঝি আরেক মহাজন। কোনো মানুষই নিজের নয় তবে? ভাবতে গিয়ে সন্ন্যাসীর মাথা ঘুরে গিয়েছিল। ভিক মাঙে, যা পায় মাগনদাসকে দেয়, অন্য কাঙালিদের গায়ের ওমে জড়াজড়ি করে ঘুমোয়। ব্যাস, এই হলো সন্ন্যাসীর জীবন ও জগৎ। কিন্তু সে জীবন ও জগতের যে এত নিয়ন্ত্রণ আছে, তা কে জানত? ভিকমাঙ্গারা বড় নির্দয়, নির্মায়া। দল ছাড়ার পর কেউ ওকে শুধায়নি, হ্যাঁ রে, ভিক জোটে? বুড়ো হতে কষ্টের শেষ নেই। পথে পথে যারা ঘোরে, তারা দলের ভিখিরি। সন্ন্যাসীকে ওরা মারবে বলে ভয় দেখায়, তাই ওরা সবাই চলে গেলে সন্ন্যাসী ঠিক দুপুরে বেরোয়। ঠিক দুপুরে কে কাকে ভিক্ষে দেয় বলো? তাই সন্ন্যাসী মাসে 20 দিন বাতাস আর কলের জল খায়। কিন্তু আজও ভাত খাবে, অনেক ভাত। চাকরটা বলেছে, যত ভাত, যত ডাল, যত মাছ পারবি খাবি, পেশাদরা আগে খেয়ে নিবি। সন্ন্যাসী ভাতের স্বপ্নে চোখ বুজল। ভিতরে তখন গুপ্ত পুজো শেষ হয়ে এসেছে।
বুড়ো কর্তার 2 বিয়ে, দুপক্ষে 7 ছেলে 4 মেয়ে, 2 বউই জীবিত। কর্তার অসুখ খুব, ভাইরাস কোথায় কিভাবে কাজ করছে ধরতে চেষ্টা করে করে ডাক্তাররা এলে দিয়েছে। আগে যত ঝগড়া বিবাদ থাক, এখন 2 গিন্নি 11 ছেলে মেয়েতে খুব একতা। সেই কবে এক উইল করে কর্তা তার প্রণয়িনী হেলেন রানীর ছেলেকে সম্পত্তির 1 ভাগ দিয়ে গেছেন। সে ছেলে লোচ্চা লম্পট, কিন্তু উইলের কথা সেও জানে। কর্তা ভেবেছিলেন, হাতেও ছিল 90 বছর বাঁচবেন। ইদানিং বলতেন উইল পাল্টাবো, মদনাকে কিচ্ছু দেব না। জ্বর হতেই বলেছিলেন সেরে উঠলে উইল পাল্টাবো। কিন্তু 76 না হতেই সামান্য জ্বর থেকে এমন কাণ্ড দাঁড়াবে কে ভেবেছিল? উইল না পাল্টাতেই কর্তা মরে গেলে মহা মুশকিল। উইল যে অ্যাডভোকেটের কাছে আছে, তিনি আবার কি ঝামেলা, পয়সায় ভোলেন না। এই তৈরি করা উইল নস্যাৎ করার কেসে সেদিনই একবার ফেঁসেছেন। এখন তিনি কিছুতেই উইল নড়চড় হতে দেবেন না। আসল কথাও সবাই জানে, মদন বর্তমানে অত্যন্ত শক্তিধরে। মদনকে চটিয়ে অ্যাডভোকেট বেশি দিন বাঁচতে পারেন না। কর্তা সেরে উঠে উইল পাল্টালে সব ল্যাটা চুকে যায়, কিন্তু তিনি অজ্ঞান অচৈতন্য। ডাক্তাররা এলে দিয়েছে। তখনই বড় ছেলে শ্বশুর দেশের বাড়ি থেকে তান্ত্রিক আনান। গুপ্ত পুজো চলছে। 7 দিন ধরে দোর বন্ধ করে কি হচ্ছে কেউ জানে না। তবে আজ কর্তার সকল ব্যাধি ও আসন্ন মৃত্যু সম্ভাবনা একটা সর্ষে ভরে সেই সর্ষে কলায় পুড়ে কলাটি খাইয়ে একজনকে এই পূজা নিবেদিত অন্ন খাওয়াতে হবে। লোকটা মরে যাবে, কর্তা বেঁচে উঠবেন। সে লোক বুড়ো হাবড়া হোক, নুলো বা খোঁড়া বা বিকলাঙ্গ হলে চলবে না। না, কোনো সুস্থ সবল দেহ মানুষের দরকার নেই। সেই জন্যই সন্ন্যাসীর নিমন্ত্রণ। বড় ছেলে শ্বশুর এই তান্ত্রিককে হয়কে নয় করতে দেখেছেন। তান্ত্রিকও বলেছেন, আমার চেষ্টা কখনো ব্যর্থ হয়নি। সেই জন্যই কর্তার উচ্চশিক্ষিত বড় চাকুরে বিলেত ফেরত ছেলে জামাই মেয়ে সবাই গুপ্তা পুজোর সম্মতি দিয়েছে। তান্ত্রিক ইংরাজি জানেন। তার পুজো বিধির সপক্ষে তিনি ইংরাজিতে বহু কথাই বলছেন। তাতেও সকলে খুব অভিভূত হয়েছে। মদন তার দলবল নিয়ে পাশের বাড়ি বসে আছে। তার জনৈক বিশ্বাসী ডাক্তার রুগীর ঘরে তার তরফ থেকে কর্তার ওপর নজর রাখছেন। কর্তার বৈধ ছেলেরা তাতে আপত্তি করেনি। রুগীর ঘরে তো কিছু হচ্ছে না, পুজো হচ্ছে নিচের একটা ঘরে। মদনও সব কথা জানে না, তবে আপত্তির কিছু সেও দেখেনি। দুরারোগ্য অসুখে পুজো মানত সস্তায়ন কে না করে। মদন আজকাল ওপর মহলের খবর অন্তরঙ্গে রাখে। পুজো শেষ হলো। হঠাৎ সন্ন্যাসী চটক ভাঙল ডাকাডাকিতে। 1টা বেজে 3 মিনিটে ওকে কলাটি খেতে হবে। সন্ন্যাসী দেখল নতুন কড়াই করা থালায় চুড়ো করা ভাত, মাছ ডাল তরকারি দই মিষ্টি। তান্ত্রিক ওর মাথায় হাত রেখে কি বলে ঘড়ির দিকে চেয়ে একটা ছোট্ট কলা খেতে দিলেন। পুজোর কলা যেমন হয়, ছোট ছেলের কোড়া আঙুলের মতো ছোট। সন্ন্যাসী এক গ্রাসে কলাটা খেলো। সঙ্গে সঙ্গে সকলের চোখ যেন জ্বলে উঠল প্রত্যাশায়। নিঃশ্বাস পড়ল স্বস্তির। তান্ত্রিক বললেন, এখন ও খাকগে, আজ চিন্তার কিছু নেই। চলো ভেতরে চলো, একটু চা খাওয়া যাক। সন্ন্যাসী চরণ ভাতের ওপর ঝাঁপিয়ে পড়ল। ভাত, এত ভাত, বাপরে! দুনিয়ার সব খামারের সব মিহি চালের ভাত তার পাতে। চোখ খোলাটে, হাত টিপে ও বুঝে বুঝে খেতে থাকলো। খেতে খেতে ওর পেট ফুলে উঠল। খেতে খেতে বুকে চাপ ধরল। শরীর ভেঙে এলো ভাতের ভারে, কিন্তু সন্ন্যাসী খেতে থাকলো। হাতড়ে হাতড়ে ও সব ভাত খাবে, এক দানাও ফেলবে না। এমন সুগন্ধি ভাত, রুই মাছের তৈলাক্ত পেটি, পটলের ডালনা, মুগের ডাল, ও ফেলতে পারে? ও কেন? কোনো ভিগমাঙা কবে খেয়েছে এমন অন্ন? এ কি নেমন্তন্ন বাড়ির পাতা চেটে খাওয়া? সন্ন্যাসীকে দেখতে দেখতে ঝি দারোয়ানেরা বলল, এবার বেঁচে গেল গো। কিন্তু উ লোকটা, থুস, ভিগমাঙা মানুষ তো, থুস ভিগমাঙাটা। সন্ন্যাসী খেতে থাকলো। ও চোখেও দেখে না, কানেও শোনে কম। ঝি ও দারোয়ানের কথা ওর কানে ঢুকলই না। তারপর এক সময়ে প্রায় গড়িয়ে গড়িয়ে ও বাড়ির মুখোমুখি পার্কে গেল। গাছের নিচে গড়িয়ে পড়ল, চোখ বুজল। সকাল না হতে মহা গোলমাল।
পার্কের গায়ে রাস্তা গাড়িতে গাড়িতে ভরে গেল। বোম্বাই খাট, ফুলের পাহাড়। কর্তা রাতেই মারা গেছেন। কাতারে কাতারে লোক আসতে লাগলো। মদন নিজের অধিকার জাহির করবার জন্যই সব যাত্রার ব্যবস্থা নিয়ন্ত্রণ করতে লাগলো। কর্তার ছেলেরাও বুঝলেন, যখন হয়কে নয় করা গেলই না, তখন মদনের হাতেই সব ছেড়ে দেওয়া ভালো। ওকে চটিয়ে শত্রু করে এখন আর লাভ নেই, বরঞ্চ যে দিনকাল ওকে সপক্ষে রাখাই লাভজনক। কর্তাকে নিয়ে ব্যবস্থা করতে সবাই এত ব্যস্ত থাকলো যে বিকেলে পার্কে অবসরপ্রাপ্ত বুড়োরা এসে বসতে শুরু করার আগে কারো নজরেই পড়ল না যে উৎকৃষ্ট বাসমতি চালের ভাত বমি করে সর্বাঙ্গে মেখে সন্ন্যাসীচরণ মোড়ে কাঠ হয়ে আছে।